একজন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মারুফ মল্লিক আমাদের সাথে রয়েছেন। জনাব মারুফ মল্লিক, আপনি শুনছিলেন আক্তারের কথাগুলো এবং সবচেয়ে একটা উল্লেখ করবার মতো বিষয় যে রংপুরকে বলা হয় যে জাতীয় পার্টির কিন্তু এক ধরনের জয় জয়কার যে জায়গাটা, কিন্তু দুর্গ যেটা আমরা বলি, সেখানে একেবারে কোনো আসনই তারা জিততে পারেনি। এমনটি কেন হলো? সাধারণত আপনি যেটা বলছিলেন যে নতুন নির্বাচন, নতুন দিনের রাজনীতি, আমাদের এই নির্বাচন থেকে একটা জিনিস, রাজনীতি কি নতুন মোড় নিচ্ছে কি? এটাই আমি বলতে চাচ্ছিলাম। এই নির্বাচনের পরে কিন্তু একটা জিনিস আমাদেরকে মেনে নিতে হবে, বাংলাদেশের ভোটের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি ধরেন দুই একটা গোলযোগ বা বিচ্ছিন্ন ঘটনা যদি আমরা আমলে না নিই, তাহলে দেখবেন যে এই নির্বাচনে বিএনপি জয়ী হয়েছে। আপনি বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটা আমাকে করছিলেন যে বিএনপি তো সফল হয়েছে বা আমি জানতে চাচ্ছিলাম যে বিএনপি যে আসন পেয়েছে 209টি এখন পর্যন্ত, যেটি ইসির পক্ষ থেকে বলা হয়েছে, এবং জামাত পেয়েছে 11 দলীয় সহ 74 বা 76 এরকম, তো মানে কাঙ্ক্ষিত কিনা আপনার কাছে কি? হ্যাঁ, এই যে প্রশ্নটি করছিলেন, এই যে জামাতের যে একটা উন্নতি হয়েছে, জামাত এককভাবে নির্বাচন করলে 1986 সালে সম্ভবত 17 বা 18টি আসন পেয়েছিল। এরপরে জোটবদ্ধ নির্বাচন করেছে, 17-18-র বেশি আসন পায়নি। এককভাবে নির্বাচন করে 1996 সালে 3টি আসন পেয়েছে। এইবার তারা জোটবদ্ধ করেও, যদিও আমরা 74টি বা 76টি বলি, তাদের ভোট কিন্তু অনেকটা জাম্প করেছে, উপরের দিকে উঠেছে। আর দল হিসাবে জামাতের যে অবস্থান, আমরা যেটা বলতাম যে ছোট দল বা মাঝারি দল, তার সঙ্গে বিএনপিকে এই 200 আসনের দিক থেকে বিবেচনা করলে বিএনপি অনেক বেশি পেয়েছে, নিরঙ্কুশ বিজয় পেয়েছে। কিন্তু এই নিরঙ্কুশ বিজয় পেতে গিয়ে কিন্তু বিএনপির ঘাম ছুটে গিয়েছে, আমাদের এটা স্বীকার করতে হবে। এবং খুব সম্ভবত 50 থেকে 55টি আসনে ভোটের মার্জিন ছিল খুবই কম, 2 থেকে 5 হাজার, খুবই সামান্য। হ্যাঁ সামান্য। দেখেন আপনি বিএনপির চেয়ারম্যানের যে এলাকা ঢাকা 17, সেখানে মাত্র 2000 বা 2000 বা 4000 ভোটের ব্যবধানে জিতেছেন। এই যে ভোটের যে পার্থক্যটা এবং তাদের যে ভোটের যে বৃদ্ধি, ইনক্রিজ হয়েছে জামাত বা এনসিপির, এই যে নতুন 4 কোটি তরুণ ভোটার, এদেরকে আমলে নিতে হবে। আপনি যেটা বললেন যে জাতীয় পার্টির দুর্গখ্যাত হিসাবে পরিচিত রংপুরে, এবং সেইখানে কিন্তু শুধু আপনার জাতীয় পার্টি না, ওখানে আওয়ামী লীগেরও শক্ত ঘাঁটি আছে। এখন কি জামাতকে কি আসলে ছোট দল বলার সুযোগ রয়েছে? না না, সেটাই আমি বলছি, বিরোধী দলে হয়তো তারা না, এই সেটার বলার সুযোগ নেই। এবং একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং আরেকটা জেলা কি আছে, মানে 4টি জেলাতে মনে হয় 24টি আসন আছে, সেইখানে বিএনপি মাত্র 1টি আসন জিতেছেন, ব্যারিস্টার কায়সার লিংকন। এবং ওইখানে বাকি 23 বা 22টি আসনে এই এনসিপি এবং জামাত এককভাবে জিতে গিয়েছে। কোন জায়গায়? যেখানে আওয়ামী লীগ জাতীয় পার্টির দুর্গ। রাজনৈতিকভাবে জামাত এবং আওয়ামী লীগ সমচরিত্রের দল হলেও আদর্শিক জায়গা থেকে বিপরীত অবস্থানে অবস্থান করে। সেই জায়গায় বিপরীত অবস্থানের ভোট, এরা তো আর ভোট ডাকাতি করে নাই বা দিনের বেলায় গিয়ে 18 মার্কা নির্বাচন হয় নাই, মানুষ ভোট দিয়েছে। এই যে মানুষকে যে তাদের পক্ষে তারা টেনেছে, এইটা আমি মনে করি তাদের একটা বড় ধরনের। আপনি কি মনে করছেন যে আওয়ামী লীগের ভোটগুলো জামাতের ব্যাংকে গিয়েছে? আওয়ামী লীগ জাতীয় পার্টি যার ভোটই তারা পাক, এই তাদের বাক্সে যে নিয়ে আসা, এত একটা সুনির্দিষ্ট এরিয়ায় 4টি বা 5টি জেলায় 1টি আসন ছাড়া বাকি সব আসন তারা জিতেছে, এইটাকে কিন্তু আপনার আমলে নিতে হবে, বিশেষ করে বিএনপিকে। কারণ আমি যদি হিসাব করি বিএনপি কি ভালো করেছে, আমার মতে বিএনপি ভালো করে নাই। তারা নির্বাচনে জিতেছে বটে, সরকারও গঠন করবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, কিন্তু জামাতের মতো দলের সঙ্গে জিততে তাদের যে কষ্ট করতে হয়েছে, এইটা কিন্তু তাদেরকে বিবেচনা করতে হবে যে কেন আমাদের এত কষ্ট করতে হলো। 50-60টি আসন, আমরা যেটা বললাম 55-এর মতো আসনে ক্লোজ মার্জিনে জিতেছে, এবং অন্যান্য আসনেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, শক্ত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এবং কালকে আপনি নিশ্চয়ই জানেন সন্ধ্যাবেলা এরকম একটা কথা রটে গিয়েছিল যে জামাত নির্বাচনে জিতে সরকার গঠন করে ফেলবে, এবং মানুষজন এটা বিশ্বাসও করতে শুরু করেছিল। জামাত কেন কি করেছে, তাদের প্রপাগান্ডা 1.5 বছরে তাদের যে বট বাহিনী, সেগুলো এক পাশে রেখে আপনি যদি বিবেচনা করেন, মানুষকে তারা সেটা বিশ্বাস করাতে সক্ষম হয়েছে জামাত যে আমরা সরকার গঠন করতে পারি, ক্ষমতায় আসতে পারি। বিএনপিকে ভাবতে হবে যে এই ধারণাটা জামাত কেন তৈরি করার সুযোগ পেল বা করতে পারলো। আমার হিসাবে ছিল যে জামাত ধরেন 15 থেকে 20টি আসন পেতে পারে, পূর্ববর্তী ভোটের প্যাটার্ন যদি আমরা বিবেচনা করি। বিএনপি হয়তো বা 260-70টি আসনে পৌঁছে যাবে। তবে ডক্টর মল্লিক, এবারে একটি মানে আনন্দের বিষয় খেয়াল করলাম আমরা, সেটি হচ্ছে যে এর আগে যতগুলো নির্বাচন, 12টি নির্বাচনে আমরা খেয়াল করেছি যে
অভিযোগ, পাল্টা অভিযোগ, হেরে গেলে কারচুপির যে অভিযোগগুলো করা হয়, এবার কিন্তু সেভাবে আমরা দেখিনি। বিশেষ করে যদি প্রথম অবস্থায় একটা জামাতের যিনি প্রার্থী ছিলেন সুনামগঞ্জে সম্ভবত দিরাই অ্যাডভোকেট শিশির মনির, তিনি সবার আগে গিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার ফেসবুক স্ট্যাটাসও তিনি দিয়েছেন। এটি কি নতুন রাজনৈতিক একটা চর্চা হচ্ছে কিনা? দেশের মানুষ তো এটাই দেখতে চায়, মানে আপনি রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতায় যাওয়ার জন্য, শত্রুতা না, প্রতিহিংসা না। তো সেই জায়গায় উনাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, আমরাও সমালোচনা করেছি, কিন্তু আমরা এটাকে সাধুবাদ জানাই যে উনি হারার সঙ্গে সঙ্গে বিজয়ী পক্ষকে অভিনন্দন জানিয়েছেন। আজকে খুব সম্ভবত ফুল মিষ্টি টিষ্টি নিয়ে তার বাসায় গিয়েছেন। আমরা তো এটাই চাই, রাজনীতি এটাই হবে। বা কালকে নূর জিতেছেন, ভিপি নূর, তার যে প্রতিপক্ষ ছিলেন মামুন হাসান, উনিও অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। এটাই তো রাজনীতির রীতি। এবং সরকারি দল, একটা সরকারে যারা যায়, সরকারি দল, তারা এককভাবে কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে পারে না যদি বিরোধী দলের সহায়তা না থাকে। আমাদের এই যে 300 জনের যে পার্লামেন্ট, 300 জনকেই কন্ট্রিবিউট করতে হবে। এখন শুধু 213 জন যদি মনে করে যে রাষ্ট্রটাকে আমরা টেনে নিয়ে যাব, আর রেস্ট অফ দ্য মেম্বার্সরা যদি চিন্তা করে যে আমরা সবসময় বাধা দিব, আটকে দিব, তাহলে কিন্তু রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আমি খুবই আশাবাদী। আপনি যেটা বললেন যে এই যে শুভেচ্ছা জানিয়েছে, দেখেন জামাত বিএনপিতে অনলাইনে বিস্তর কথাবার্তা হয়, কাদা ছোড়াছুড়ি হয়, ভয়াবহ। এবং সত্যি কথা বলতে গেলে আমিও সেটাতে অংশগ্রহণ করি। কিন্তু নির্বাচনের পরে একটা সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ বিষয় আমরা লক্ষ্য করেছি। এবং আরেকটা বিষয় আমরা মনে হয় আলাপ করছিলাম বিরতিতে, যে এইবারের নির্বাচনে কোনো সহিংসতার ঘটনা ঘটে না। আমরা ছোট্ট যে নির্বাচনগুলো হয়, ইউনিয়ন পর্যায়ে নির্বাচনও কিন্তু হানাহানি, মারামারি ঘটনা। আমার খেয়াল আছে আওয়ামী লীগের আমলে একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন ছিল, সম্ভবত নির্বাচনের দিন সারা দেশে 114 জন মারা গিয়েছিল ইউনিয়ন পরিষদের নির্বাচনে। এটা ক্ষমতার খুব একটা পরিবর্তন করে না। এবং একটা ইউনিয়নে যে অনেক বেশি বাজেট থাকে, আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার হলে অনেক দুর্নীতি করতে পারবেন, বিষয়টা ওই রকমও না। ওই রকম একটা ক্ষমতাহীন, আমি বলি ঠুটো জগন্নাথ স্থানীয় সরকারের প্রতিনিধি হওয়ার জন্য 114 জন বা শতাধিক মানুষ মারা যায়। সেই জায়গায় আপনি আমাদের জন্য অত্যন্ত রাষ্ট্র পরিচালনার টপে যাচ্ছেন, সেই জায়গায় অত্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। ছোট্ট করে একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে, আচ্ছা আপনার কাছে ফিরবো, প্রশ্নটা রেখে আপনার কাছে যাই, সেটি হচ্ছে যে এবারের নির্বাচনে এর আগে বলা হচ্ছিল, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস বলছিলেন যে চমৎকার একটা নির্বাচন তারা আয়োজন করতে যাচ্ছেন এবং নির্বাচন কমিশন কতখানি সাকসেস, আপনার কাছে এই বিষয়টি জানতে চাইবো। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। বিরতির আগে আপনার সাথে যেই বিষয়টি কথা রেখে আমরা বিরতিতে গিয়েছিলাম, সেটি ছিল যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট প্রধান বলছিলেন যে এবারের নির্বাচনটি ইতিহাসের সবচেয়ে চমৎকার নির্বাচন হবে। তিনি তার কথা রাখতে পেরেছেন কিনা, পাশাপাশি নির্বাচন কমিশনের এখন পর্যন্ত সবকিছু মিলিয়ে আপনার কাছে ভূমিকাটা কেমন মনে হয়েছে? আমার মনে হয় না খুব বেশি কমপ্লেইন করার জায়গা আছে। যার যা কৃতিত্ব সেটা দিতে হবে। আমরা সরকারের কঠোর সমালোচনা করি নানা জায়গায় বা নানা নীতির ক্ষেত্রে। ধরেন এই সরকার নির্বাচন করতে চেয়েছিল কিনা সেটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, শঙ্কা থাকতে পারে, বাট নির্বাচনটা যখন সরকার করে ফেললো, ইট ওয়াজ ফাইন। শুধু তো বলা হচ্ছিল নির্বাচন হবে, তো এরকম বিভিন্ন প্রশ্ন। ধরেন আপনার এই সরকারের প্রতি মানুষজনের আস্থা ছিল না। 12 তারিখ নির্বাচন হলো, 5-6 তারিখে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে আসলে এই নির্বাচনটা হবে কিনা। 7-8 তারিখে হয়তো সাসপেন্ড করে দিতে পারে বা স্থগিত ঘোষণা করতে পারে। বাট শেষ পর্যন্ত যখন নির্বাচনটা হয়ে গেল, অন্তত ভোটিং কাউন্ট নিয়ে হয়তো বা প্রশ্ন নানা দল করতেই পারে, অসম্ভব কিছু না, বাট ভোটিং প্রসেসটা ওয়াজ ফাইন, ফ্যান্টাস্টিক। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি নিজে তো ভোট দিয়েছি, খুবই শান্তিপূর্ণ এবং মানে সহজ ছিল। এবার যেটা হয়েছে, সেন্টারের সংখ্যা, কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে, বুথের সংখ্যা বাড়ানো হয়েছে, দীর্ঘ সারি বা লম্বা লাইন ছিল না। আমার ধারণা ছিল হয়তো 1-1.5 ঘন্টা লাগবে ভোট দিতে, বাট আমি গিয়ে দেখলাম যে খুব দ্রুত আমি ভোট দিতে পেরেছি। এই কৃতিত্ব আসলে সরকারকেও দিতে হবে এবং আমাদের নির্বাচন কমিশনকেও দিতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে তারা অত্যন্ত চমৎকারভাবে এটা সম্পন্ন করলেও তারা নিজেরাই এমন সব কথাবার্তা বলেছেন যার কারণে তাদের প্রতি জনসাধারণের একটা অনাস্থা তৈরি হয়েছিল। আমার মনে হয় এটা অহেতুক। এসব কথাবার্তা তারা না বললেও পারতেন। যেমন প্রেস সচিব বলেছিলেন 3 দিন লাগতে পারে ভোট গণনার জন্য। এখন উনি হয়তো বা
একটু সতর্কতামূলক অবস্থানে থাকার জন্য এটা বলেছিলেন যে যদি ভোট কাউন্টিং এর সময় লাগে পরবর্তীতে যেন কোনো ধরনের অভিযোগ বা দোষারোপ না করা হয়, এই জন্য উনি আগেই বলে রাখার চেষ্টা করলেন আমাদের 3 দিন লাগতে পারে। কিন্তু ইসির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে পরের দিনই তারা হ্যাঁ, কিন্তু আপনি দেখেন আমরা কিন্তু মোটামুটি গতকাল রাত 12টা-1টার মধ্যে রেজাল্ট পেয়ে গিয়েছি বেসরকারি ভাবে, কারণ এখন যোগাযোগ ব্যবস্থার উন্নত হয়েছে। আগে দেখা যেত যে প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনের পরে সেই ব্যালট ট্রাঙ্কে ভরে নৌকায়, গরুর গাড়িতে, রিকশায় উপজেলা সদরে আনা হতো সেটা, বা জেলা সদরে আনা হতো, তারপরে সেটার খামটাম সিলগালা খাম মুক্ত করে সেটা হিসাব করে গণনা করা, ফ্যাক্স করা। আমাদের টেলিযোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। এখন তো আপনার ইন্টারনেট, আপনি কিন্তু এইখানে বসে সেই ভুরুঙ্গামারির একটি কেন্দ্রের কি রেজাল্ট আপনি এখন লাইভ করতে পারেন, তাই না? তাইলে পরে আমরা তো দ্রুত রেজাল্ট পেয়ে গিয়েছি। তো তারা এটা একটা অমূলক তারা সংখ্যা নিজেরাই প্রকাশ করেছেন, যেই কারণে তাদের প্রতি জনমনে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছিল। কারণ সরকারের আরো কিছু কাজ আছে যেগুলো আসলে লোকজন পছন্দ করছিল না, বা সরকারের দক্ষতার একটা ঘাটতি ছিল, যেই কারণেই কিন্তু অনাস্থা বা সন্দেহ তৈরি হয়েছিল। যেই ম্যান্ডেটগুলো নিয়ে এই সরকার গঠন করা হয়েছিল, বিচার, সংস্কার, নির্বাচন, এই 3টি মিলিয়ে আপনি কোনটিকে বেশি সাকসেস মনে করেন? আমি মনে করি এই সরকারের ম্যান্ডেট আসলে একটাই ছিল, নির্বাচন করা। বিচার এবং সংস্কারটা, ধরেন বিচার প্রসেসটা তারা শুরু করেছে, এইটা কিছু কিছু বিচার নিয়ে আমরা যতটুকু জেনেছি, ট্রাইব্যুনালের ভিতর থেকে তথ্য পেয়েছি, ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্ন উঠতে পারে। আচ্ছা, ধরেন আপনি প্রধান আসামিকে আপনি রাজসাক্ষী করে ফেলছেন, এই যে একজন আইজিপি কে রাজসাক্ষী করা হয়েছে, বা আশুলিয়াতে তার মামলাটাও কমিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আশুলিয়াতে যে একজন লোককে মেরে ফেলা হলো, কয়েকজনকে মেরে ফেলার পরে পুড়িয়ে ফেলা হয়েছিল, সেই থানার ওসি বা এসআই কিরকম একজনকে রাজসাক্ষী করা হয়েছে। এখন যার বিরুদ্ধে মামলা হওয়ার কথা, যার মৃত্যুদণ্ড বা চরম শাস্তি হওয়ার কথা, তাকে আপনি রাজসাক্ষী বানিয়ে ফেলছেন। তো সেই জায়গায় আমার মনে হয় যে বিচারের বিষয়ে আমি সরকারকে খুব একটা দিব না। আর এইখানে এই সরকারের সবচেয়ে বড় বিচার প্রক্রিয়ায় দুর্বলতা হচ্ছে যে, একটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে কি পারবে না, এটার কিন্তু মীমাংসা হয়নি। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে নির্বাহী আদেশের মাধ্যমে। পাশাপাশি আবার আরেকটা জিনিস খেয়াল করবেন, এই ট্রাইব্যুনালের আইন যখন সংশোধন করা হলো আমাদের এই সিএ উপদেষ্টা পরিষদের ক্যাবিনেটে, সেখানে আবার কোনো গোষ্ঠী বা দলের বিচারের বিধান রাখা হয়নি। তাইলে আপনি কোনো গোষ্ঠী বা দলের যদি বিচারের বিধান না রাখেন, তাহলে আপনি আওয়ামী লীগের আসলে কি করবেন? এইভাবে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে কতদিন নিষিদ্ধ করে রাখবেন, ঝুলিয়ে রাখবেন? আপনার আওয়ামী লীগের তো একটা সুরাহা হওয়া উচিত তাদের কৃতকর্মের, যেটা জার্মানিতে নাৎসি পার্টির হয়েছে বা বিভিন্ন দেশে হয়ে থাকে। তো এই জায়গাটা কিন্তু যে বিচারের জন্য সরকার বিচার শুরু করেছে, এটার তারা ক্রেডিট বা কৃতিত্ব দাবি করতে পারে, কিন্তু বিচার প্রক্রিয়া কতটা স্বচ্ছ হচ্ছে? কারণ আমরা তো আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ যুদ্ধ অপরাধের যে বিচার করেছে ওইভাবে তো বিচার আমরা করতে চাই না, যেন 15-20 বছর পর সেটা প্রশ্নের মুখে পড়ে বা কোনো কারণে ফিরে আসে। আপনি দেখেন যে আমাদের নেতাদের যুদ্ধ অপরাধের ফাঁসি দেওয়া হয়েছে তো 2013-14 সালের দিকে, নানা প্রশ্ন তৈরি হয়েছে। সেই জামাত এখন বাংলাদেশের প্রধান বিরোধী দল। তাইলে এই যে 71-এর যুদ্ধ অপরাধের যে বিষয়টা, সেটাকে নিয়ে তো জামাতের বিপক্ষে আওয়ামী লীগ রাজনীতি করতে গিয়ে বরং জামাতকে বাংলাদেশের রাজনীতিতে তারা প্রতিষ্ঠিত করে দিয়েছে। আর সংস্কারের জায়গাটা যদি একটু বলেন, যে সংস্কারের অনেকগুলো কমিশনও গঠন করা হয়েছিল, সেই সংস্কার কমিশনের কাজগুলো কি? সংস্কারের বিষয়ে আমি আসলে খুবই ক্রিটিক্যাল। আমার কাছে মনে হচ্ছে সংস্কারটা খুবই, আমাদের সংস্কারের নামে একটা মূল্য ধরায় দেওয়া হয়েছে হাতে। আমি মনে করি এই সালে আসলে এদের সংস্কারের কোনো উদ্দেশ্য ছিল না। এই সংস্কারের নামে তারা কালক্ষেপণ করে নির্বাচনটা পিছিয়েছে। এই নির্বাচনটা আজকে না হয়ে যদি ধরেন 2025-এর মাঝামাঝি হতো, তাহলে বাংলাদেশ আরো এগিয়ে যেত বলে আমি মনে করি। আচ্ছা, নির্বাচনের জায়গাটা আবার ফিরে আসি আমরা। নির্বাচনের দুটি অংশ বলছিলাম, একটি জেনারেল নির্বাচন আর একটি গণভোট। গণভোটে আমরা খেয়াল করলাম যে একটি বিষয় ছিল যে গণভোট যদি হায়ের পক্ষে হয়, সেক্ষেত্রে যিনি রাজনৈতিক দলের প্রধান তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন একটি কথা চাউর হচ্ছিল। সেক্ষেত্রে তারেক রহমানের বিষয়টি
না, এটা তো মনে হয় বিএনপির নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। বিএনপির নোট অফ ডিসেন্ট দেয়া আছে। এখন এটা বড় প্রশ্ন না যে এখন বিএনপি যখন সরকার গঠন করবে, বিএনপির নেতৃত্বাধীন জোট, তখন তারেক রহমান দলের প্রধান হবেন নাকি প্রধানমন্ত্রী হবেন। বড় যে সংকটের জায়গাটা তৈরি হবে আমি মনে করি, আমি না ভোটের পক্ষে ছিলাম। হ্যাঁ, এখন কেন সেটা হচ্ছে যে এই হাবুট জিতে যাওয়ার পরে এখন বিএনপি যদি যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দেয়া আছে ওই বিষয়গুলি যদি তারা এখন পার্লামেন্টে পাশ করতে না করে, কারণ তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, তারা যদি কণ্ঠ ভোটে দিয়ে দেয় তাহলে তো এটা ইয়ে হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে পার্লামেন্টে। হ্যাঁ, তাহলে তো সেটা বাতিল হয়ে যাবে। তখন হচ্ছে এই যে জামাতের নেতৃত্বে যে আবার বিরোধী জোট আছে তারা কিন্তু এক ধরনের কাউন্টার একটা প্রতিবাদ করবে। তারা হয়তো বা আমার মনে হয় যে ইভেন ওয়াকআউট করতে পারে, নানা ভাবেই তারা এক ধরনের আমি বলবো যে অনিশ্চয়তা তৈরি করতে পারে পার্লামেন্টের ভিতর, বা একটা অস্থিতিশীলতা তৈরি করতে পারে। আমার কাছে মনে হচ্ছিল যে এই সংস্কারের পুরো বিষয়টাই একটা মানে একটা হাস্যকর একটা বিষয়। এই রকম প্রস্তাবনা না করে যেটা করা হয়েছে, যেটা বাস্তবায়নযোগ্য না, ধরেন বলা হচ্ছে যে কেউ যেন আর ফেসিবাদী হতে না পারে, কর্তৃত্ববাদী হতে না পারে, দুর্নীতিপরায়ণ না হতে পারে, এই জন্য অ্যাকাউন্টেবিলিটি বা ট্রান্সপারেন্সি বৃদ্ধির জন্য এরকম এরকম সংস্কার আমরা করব। কিন্তু বাস্তবে এখানে তো আসলে দেখা যাচ্ছে যে ক্ষমতাটা গুটি কয়েক মানুষের মধ্যে। আগে ধরেন আমাদের যে রাষ্ট্র কাঠামো সেখানে প্রধানমন্ত্রী খুব ক্ষমতাধর ছিলেন, এরপরে এই ক্ষমতা এখন আপনি একটু বিরোধী দলকে কিছু দিবেন, আরো কিছু পার্টনার থাকবে, স্টেক হোল্ডার থাকবে, তাদেরকে দিবেন, ক্ষমতা ভাগাভাগি হবে এলিটদের মধ্যে। ডক্টর মল্লিক, আপনি শুনছিলেন তার কথাগুলো। এবার নির্বাচনে আমরা খেয়াল করেছি বেশ কিছু হেভিওয়েট প্রার্থী, যিনি আলিয়াজুর সাহেবও কিন্তু একজন হেভিওয়েট প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন, অর্থাৎ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, তাকে হারিয়ে তিনি বিজয়ী হয়েছেন। এর বাইরেও যদি দেখি এনসিপির সার্জিস আলম, তারপরে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং শিশির মনিরের মতো লোক, এরপরে হচ্ছে আপনার লাঙ্গলের যিনি জাতীয় পার্টির যিনি, লাঙ্গল তো পরিষ্কার একদম ওখানে বাদ পড়েছে। এরপরে হারুনুর রশিদ বিএনপির হেভিওয়েট প্রার্থী ছিলেন, মাহমুদুর রহমান মান্না, এই জায়গায় মামুনুল হক, যেখানে সবাই বলেছিল বাবি হাজ্জাজ, মানে বিভিন্ন রকম কথা চলছিল। তো এই যে হেভিওয়েট প্রার্থীরা হেরে গেলেন, মানে কোন ফ্যাক্টরটা কাজ করেছে আসলে? এই জায়গায় হচ্ছে যে আমি বললাম ভোটের হিসাব নিকাশে এই নির্বাচনে একদম বদলে গিয়েছে। আমাদের একটা ধারণা ছিল যে জামাতের ভোট ফিক্সড, যেহেতু এটা ইডিওসেন্ট্রিক একটা দল, ক্যাডার ভিত্তিক একটা দল, তাইলে পরে সারা দেশে তাদের যে নাম্বার অফ অ্যাক্টিভিস্ট বা কর্মী আছে, সদস্য যেটা তারা বলেন এরকম আছে, এটাই তাদের ফিক্সড ভোট, 5 or 10 or 15% হোয়াট এভার। সেই জায়গা থেকে কিন্তু ভোটের প্যাটার্ন বেরিয়ে এসেছে। আমরা যখন লবি সাহেবের কথা শুনছিলাম, আমি একটা পত্রিকায় নিউজ পড়ছিলাম, ঢাকায় কে কোন আসনে আপনার হেরেছে, কত ভোট পেয়েছে। আমি ঢাকার বিভিন্ন 20টি আসনে ভোটের হিসাব 13টিতে বিএনপি এবং 7টিতে 11 দলীয় জোট, 6টিতে হলো জামাত আর সেই জায়গায় আমি আপনাকে একটা ভোটের হিসাব দেই যে ধরেন হচ্ছে যে ঢাকায় 1 আসনে জি আমানুল্লাহ আমান, না খন্দকার আবু আশফাক, হ্যাঁ, উনি পেয়েছেন 1,73,000 ভোট, আর 1,73,781 ভোট। তার যে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন দাঁড়িপাল্লা মার্কার, উনি পেয়েছেন 1,12,622 ভোট। এখন ওই অঞ্চলে ওই শহরে জামাতের 1 লাখ যে কর্মী আছে, বিষয়টা এরকম না, তারা তাদের এই যে ক্যাডার ভিত্তিক বা স্ট্রাকচারের বাইরেও সাধারণ মানুষের ভোট পেয়েছেন। এইটা কিন্তু আসলে এই মানুষ যখন ভোট দেওয়া শুরু করেছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 17 বছর পর মানুষ ভোট দিয়েছে, সেখানে কিন্তু সে ওই ভোটারকে যে অ্যাট্রাক্ট করতে পেরেছে, কনভিন্স করতে পেরেছে, তাকেই উনি ভোট দিয়েছেন। যে আগে যেমন ছিল যে আমি বিএনপিকে দিব, আওয়ামী লীগকে দিব, বা জামাতকে দিব, লাঙ্গলকে দিব, এইবার মনে হয় এরকম ফিক্সড ভোটার ছিল না, সুইং ভোটার আমরা যেটা বলি, তাদের নাম্বার ছিল ভেরি হাই, এবং তাদের কাছে আগে আগে যারা রিচ করতে পেরেছে তাদেরকে তারা ভোট দিয়েছে, তাদেরকে মনে রেখে